আমরা এসেছি কৃষ্ণনগর রূপকথা নাট্য সংস্থা থেকে। এই স্কুলে আমরা আগেও এসেছি, বছর 2-3 আগে এসেছিলাম আমরা এখানে। আমরা আজকে এখানে যেটা করবো, একটা সেমিনার করবো। স্যার বিদ্যুৎ বাবু বললেন বিষয়টা দেখছি এডুকেশন ইন থিয়েটার, থিয়েটার অ্যাজ উইজডম লাইট, এই বিষয়ে স্যার বলবেন। তোরা শুনবি, আশা করি ভালোই লাগবে। আর পরে এটা তোরা নিজেরাও দেখতে পাবি, যে বা নিজেরাও শুনতে পাবি। আমরা এটা প্রতি বছরই বিভিন্ন স্কুলে গিয়ে করি, এবছর তোদের এখানে করছি। তারপর আমরা ওয়ার্কশপে চলে যাব। এবার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কিছু বলবেন। উপস্থিত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক অমিতবাবু, আগত অতিথিবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীরা, সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে কয়েকটি কথা বলছি বিদ্যালয়ের তরফ থেকে। প্রথমেই এই রূপকথা, যে কৃষ্ণনগর যে রূপকথার যে সংস্থাটা আছে, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ে এসে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। ছাত্রছাত্রীদের মধ্যে এই নাটক যে ধারণাটা, নাটকটা করলে আমাদের কী হতে পারে, নাটকের যে ভালো মন্দ যে দিকটা আছে, নাট্যমনস্ক করার জন্য ছাত্রছাত্রীদের তারা আজকে বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। তারা আজকে একটি সেমিনার করবেন। এই সেমিনারের বিষয়বস্তু হচ্ছে এডুকেশন ইন থিয়েটার, থিয়েটার অ্যাজ উইজডম লাইট। এই বিষয়ে আলোকপাত করবেন আমাদের বিজয়বাগ ইনস্টিটিউশন, সেখানকার আমাদের শিক্ষক যুববাবু আছেন, আমারও স্যার। তোমরা মনোযোগ সহকারে শুনবে। শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি যে কো কারিকুলার অ্যাক্টিভিটি আছে তার একটি পার্ট হচ্ছে এটা, এই কর্মশালা। এটা করলে পড়াশোনার মধ্যে যে একঘেয়েমি তার থেকে কিছু দূর হওয়া যাবে, পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়বে। কারণ নাটকের মাধ্যমে আমরা যদি কোরিলেটেড করি বিভিন্ন সাবজেক্টগুলোকে, তাহলে কিন্তু আমরা অনেকগুলো জ্ঞানের পরিধি অনেক বেড়ে যায়। যদি কোরিলেশন বা বিউটি যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু জ্ঞানের পরিধি অনেক বেড়ে যায়। এটা যারা ভালো স্টুডেন্ট আছে চেষ্টা করবে। কোনো নাটক করতে, তার নাটকের যে লেখক তার জীবনী জানলে, সেখান থেকে বিভিন্ন বই সংগ্রহ করলে, এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু সাহিত্যের দিকে আমার এগোতে পারে। আজকে যে কর্মশালাটা হবে তোমরা মনোযোগ সহকারে শুনবে। যদি আগামী দিনে যদি আরো জানতে ইচ্ছে হয়, আমাদের বিদ্যালয়ের অমিতবাবু আছেন, অমরবাবু আছেন, তাদের সাথে যোগাযোগ করবে। যদি তোমাদের ভালো লাগে, আগামী দিনে এই সংস্থাকে, রূপকথাকে আবার আসতে বলবো, আবার অনুপ্রাণিত করতে বলবো সেই ছাত্রছাত্রীদের। দরকার হলে আরও ইভেন্টগুলো ঢুকবে, তাদেরকে নিয়ে যে একটা সেমিনার করা যায় সেদিকে চেষ্টা করবেন। এই অনুরোধ রাখবো বিদ্যালয়ের তরফ থেকে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ঋষিদা আমাকে জানিয়েছিল, স্যারের সামনে বলছি যে আমরা আমাদের তো ছাত্রছাত্রীদের নিয়ে একটা নাটকের মহড়া তৈরি করতে মানে দিতেই পারি। সেটা ঋষিদা আগ্রহ দেখিয়েছেন। আমাদের যে সময় পরীক্ষা থাকবে না, একটু ক্লাসের আমাদের একটু হালকা থাকবে, চাপ কম থাকবে, সে সময় একটা নাটক যদি আমরা তৈরি করতে পারি সবাই মিলে, ঋষিদা সেই দায়িত্বটা নেবেন বলেছেন। আমরা আশা করছি আজকের ওয়ার্কশপ থেকে আমরা একটা এরকম পজিটিভ কিছু সাড়া পাবো, যে আগামী দিনে আমরা একটা স্কুলে একটা সুন্দর নাটক তৈরি করতে পারি কিনা সব ছাত্রছাত্রীদের নিয়ে। ঋষিদা আশা করি আমাদের এই সাহায্যটি করবে, জানিয়েছেন, এবং রূপকথা আমাদের সঙ্গে থাকবে। আমি এবারে অমলকে একটুখানি অনুরোধ করছি দু চার কথা বলার জন্য। আমাদের সহকারী প্রধান শিক্ষক মহাশয় আছেন, উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, সহকারী শিক্ষক আনন্দ কুমার সরকার, আমাদের অমিতাভ, উপস্থিত রয়েছেন কবি বিজয় রায় এইচএস ইনস্টিটিউশনের প্রাক্তন বাংলার শিক্ষক বিদ্যুৎ বাবু, আর রয়েছেন রূপকথা নাটকের সঙ্গে নাটক সংস্থার সঙ্গে যুক্ত ঋষিবাবু। আমি প্রথমে ওনাদের ধন্যবাদ জানাবো যে আমাদের বিদ্যালয়ে এরকম একটি কর্মশালার আয়োজন করার জন্য। এই কর্মশালার অত্যন্ত গুরুত্ব আছে। কেন গুরুত্ব আছে আমি বলি। নাটক মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধু নাটক নয়, নাটক একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। তো আমরা স্বাধীনতার যুগে দেখেছি
যে অত্যাচারী শাসকের বিরুদ্ধে কীভাবে নাটকের মাধ্যমে তাদের অত্যাচার এবং নিপীড়নের প্রতিবাদ জানানো হয়েছে। এবং সেই সময় বহু নাটক ব্যান করা হয়েছিল, বহু অভিনেতা, পরিচালক, প্রযোজকদের কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। তো আমাদের দেশ যখন একটা চরম সংকটের সম্মুখীন হয়, তখনই নাটক একটা বিরাট ভূমিকা পালন করে। তার নাটকের মধ্য দিয়ে শাসকের যে কুনীতি, মানে শাসকের যে অত্যাচার, অন্যায়, অবিচার, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য নাটককে হাতিয়ার করা হয়। তোমরা ক্লাস 10-এ যারা পড়ো তারা জানো, তোমাদের প্রথম অধ্যায়ে নাটকের ইতিহাস রয়েছে। যারা এখানে 8 বা 9 আছে তারা 10-এ উঠতে বুঝতে পারবে যে সমাজ জীবনে নাটকের কতখানি গুরুত্ব আছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে মানুষ পড়াশোনা শেষে একটা পেশায় ঢুকে যায়। তো মানুষ তার প্রতিভা অনুযায়ী সে তার পেশায় যাবে। কেউ শিক্ষকতা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসা বা অন্য কোনো পেশায় যাবে। কেউ কেউ আবার অভিনয়ের জগতেও চলে যাবে। তো সেই অভিনয়ের জগতে গেলে যে মহড়াটুকু দরকার, যে ট্রেনিংটুকু দরকার, যে প্রেরণাটুকু দরকার, সেই প্রেরণা এবং ট্রেনিংয়ের আয়োজন করছে আমাদের রূপকথা নাট্য সংস্থা। এটা আমাদের ছাত্রছাত্রীদের জীবনে অনেক বেশি কাজে লাগবে এবং এই ট্রেনিংকে অনেকে পাথেয় করে সে অভিনয় জগতে হয়তো খ্যাতি অর্জন করবে। তো সেই জন্যে রূপকথাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি আমাদের ছাত্রছাত্রীরা রূপকথার কাছ থেকে অনেক কিছু পাবে। এখানে যারা ট্রেনার হিসাবে এসেছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বিদ্যুৎবাবু, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি এবং নাটক সংস্থার সঙ্গে তিনি যুক্ত। তার পাণ্ডিত্য এবং নাটকের অভিজ্ঞতায় তোমরা সমৃদ্ধ হবে এবং তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা তো শুরু করি আজকে আমি যে আলোচনা করবো বা সেমিনার তার শুরু করবো। তোমরা শোনো মন দিয়ে। আমরা মাননীয় প্রধান শিক্ষক, মাননীয় সহপ্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও নাট্যানুরাগী যারা আছেন তারা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, শুরুতেই বলেছি নাটক নিয়ে কিছু কথা বলবো। এখানে যা লেখা আছে নাটকে শিক্ষা আর নাটক শিক্ষা, এরকম একটা বক্তব্য। একটু আগেই শুনলেন যে সহপ্রধান শিক্ষক বলে গেলেন যে নাটক একটা সমাজকে পাল্টে দিতে পারে, বদলে দিতে পারে। শুনলে যে যারা নাটক করেছিল এক সময় তারা অনেকেই তাদেরকে বন্দী থাকতে হয়েছিল, নিশ্চয়ই কারো বিরুদ্ধে কথা বলছে, বা বহু নাটককে ব্যান করা হয়েছিল, এসব ঘটেছে ইতিহাসে। তাহলে নাটক খুব একটা সহজ সাদা জিনিস নয়। আমরা তো সাহিত্য পড়ি, সাহিত্যে যেমন কবিতা, যেমন গল্প, যেমন প্রবন্ধ, তেমনি নাটকও হলো একটা রূপ, সাহিত্যের একটা রূপ। তোমরা শিখেছো সংলাপ লেখা, তোমাদের শেখানো হয়েছে ডায়লগ লেখা, কি করে ডায়লগ লিখতে হয়। নাটকের ডায়লগ থাকে, আরো অনেক বিষয় থাকে, সেগুলো আস্তে আস্তে তোমরা জানো। তাহলে শুধু এইটুকুই জানো যে নাটক হচ্ছে সাহিত্যের
যেমন কবিতা, যেমন গল্প, যেমন উপন্যাস, যেমন প্রবন্ধ, প্রত্যেকেই তো একটু আলাদা আলাদা। কবিতা গল্প তো একই নয়, তেমনি নাটকও আরেকটা রূপ। আমি শুধু একটা কথাই বলে দিলাম যে নাটকের সংলাপ অবশ্যই থাকছে। একটা শব্দ নিয়ে আমরা মানে কয়েকটা শব্দ নিয়ে আমরা একটু সমস্যায় পড়ি, সেটা একটু বলে দিই। আমি প্রথমে বলেছি এটা ঠিক বক্তৃতা দেওয়ার মতো নয় এই ক্লাসটা, যেটা আমি নেব। শব্দ নিয়ে আমরা খুব ঝামেলায় পড়ি, যে নাটক, নাট্য, প্লে, থিয়েটার, ড্রামা, এসব সব কাছাকাছি, কিন্তু এই নিয়ে সমস্যায় পড়ি। আমি সেইগুলো একটু পরিষ্কার করে দিই, তাহলে তারপরে আলোচনায় যাব। একটু এখানটা দেখাচ্ছি, নাটক, তাই তো? নাট্য, এই নাটক আর নাট্য যেটা আমরা লিখিত আকারে দেখি, লিখিত আকারে, সেটাই হচ্ছে নাটক। আর নাটকটা যখন অভিনয় হয় তখন তাকে বলি আমরা নাট্য। পরিষ্কার হলো তো? নাটক হচ্ছে ড্রামা, আর নাট্য হচ্ছে থিয়েটার। থিয়েটার ইংরেজি শব্দ, আর কিছুই না। নাটককে অনেকে প্লেও বলে। এখন মনে হতে পারে প্লে মানে তো খেলাধুলা, এরকম একই শব্দে অনেক অর্থ আমরা পেয়েছি। যেমন মাথার মোড়, এখানে মাথা যা বুঝি, আর আমার মাথা ব্যথা করছে, ওই মাথা একই শব্দ আলাদা হয়ে গেল, একই শব্দ আলাদা হয়ে গেল। ও দলের মাথা, সেটা আবার আলাদা হয়ে গেল। তাহলে একই শব্দ অনেক অর্থে অনেক সময় ব্যবহার হয়। তাহলে প্লে বলতেও কিন্তু আমরা নাটক বুঝি। কারণ এই সব ব্যাপারটা আমরা অনেক সময় অত ভেবে চিন্তে বলি না। আমরা বলি নাটক দেখে এলাম, আসলে তো নাটক দেখে এলাম না, থিয়েটার দেখে এলাম, মানে নাট্য দেখে এলাম, কিন্তু আমরা বলি নাটক দেখে এলাম। এরকম ঘটে। কারণ কেউ যদি বলে পাটা দেখি, পাটা দেখি, কেউ পা তুলে দেখায় না। কি করে? ভিড়ের মধ্যে যদি বলে পাটা দেখি, পাটা দেখি, কি করে? পা তুলে দেখায়? কি করে? পাটা সরায়, তাই না? কন্ডাক্টর বলছে কোথায় নামবেন দাদা, কোথায় নামবেন? বলছে সামনেই। কেউ তো পেছনে নামে না, সবাই সামনে। তাহলে এই সামনেই বললে কিন্তু একটা অর্থ পরিষ্কার হয়ে যায়, কাছে। তাহলে আমরা কথা বলার সময় এরকম অনেক শব্দ টব্দ বলি, যা সবসময় এরকম ব্যাকরণ নিয়ে বোঝানো যায়। তাহলে অনেক সময় নাটক, প্লে, আমরা থিয়েটার, সব ওই একটা কিছু বোঝাতেই ব্যবহার করি। তাহলে মোটামুটি বোধহয় এই ব্যাপারটা ক্লিয়ার করি। তাহলে আবার বলি, নাটক হচ্ছে টেক্সটটা, ওই যে বইটা, বইয়ে যেটা আমরা ছাপা দেখি সেটা হচ্ছে নাটক। সেটা যখন অভিনয় হচ্ছে সেটা হচ্ছে নাট্য বা থিয়েটার। আর প্লে বলেছি যে, বা ওই নাটককেই বলে প্লে। কিন্তু অনেক সময় ব্যাপারগুলো হচ্ছে অত ভেবে চিন্তে আমরা বলি না। বোঝা গেল? এরপরে যে কথাটা অত্যন্ত জরুরি সেটা মনে রাখতে হবে, সাহিত্যের এই কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, এগুলোর সঙ্গে নাটকের একটু পার্থক্য আছে।
পার্থক্যটা কিরকম? নাটকটা কিন্তু দেখতে হয়। কেউ একা একা কবিতা লিখেছে, আর একজন পড়লো বসে বসে মিটে গেল, কি আর একজন পড়লো মিটে গেল, ঘরে বসে পড়লো মিটে গেল। কিন্তু নাটকটাকে কি করতে হয়? তাহলে অভিনয় দরকার, তাহলে একটা জায়গা দরকার। সেই জায়গাটাকেই আমরা বলি মঞ্চ, যাকে বলি ইংরেজিতে বলে স্টেজ। তাহলে নাটকটা অভিনয় হলেই তবে সার্থক হয়। ওই বইয়ে যেটা আছে সেটা কিন্তু সেই অর্থে জীবিত নয়, মৃত। আর সেটা জীবিত হয় কখন? যখন সেটা অভিনয় হচ্ছে। এবার অভিনয় যারা করছে তারা অভিনেতা অভিনেত্রী। কুশীলব বলে একটা শব্দ ব্যবহার করা হয় যারা নাটকে অভিনয় করে। পাত্র পাত্রীও বলে, নাটকের পাত্র পাত্রী, নাটকে যারা অভিনয় করে। তাহলে নাটকটা কিন্তু দেখার উপরই কিন্তু তার সার্থকতা। নাটক ব্যাপারটা একা একা হবে না। এই জন্য ইংরেজিতে এটাকে বলা হয়েছে কম্পোজিট আর্ট, যৌথ শিল্প। অনেককে নিয়ে নাটক, একা একা হবে না। আবার অনেককে নিয়ে নাটকটা তো হলো, তাতে কি মিটে গেল? তা তো নয়, কাউকে তো দেখতে হবে নাটকটাকে। তাহলে তার জন্য কাদের দরকার? দর্শক দরকার, যেটাকে আমরা অডিয়েন্স বলি। তাহলে এই শব্দগুলো চলে আসবে, প্রাথমিক ব্যাপারগুলো মাথায় রাখা দরকার। এগুলো একেবারেই প্রাথমিক ব্যাপার। তাহলে নাটকটাকে সার্থক করে তুলতে গেলে নাটকটার অভিনয় দরকার। আর অভিনয় যারা দেখবে তারা হবে দর্শক, অডিয়েন্স। এটাও দরকার। আরো 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 বিষয় এসছে। নাটকে কেউ আলো দেবে, কেউ পর্দা টানবে, তাই তো, কেউ মেকআপ দেবে। তাহলে নাটকের সঙ্গে কিন্তু অনেক জড়িয়ে যাবে, অনেক। কেউ পাশে মিউজিক করবে। নাটক হচ্ছে এমন একটা বিষয় যে আমাদের যে অন্য শিল্প টিল্পগুলো আছে, আঁকা, গান, আবৃত্তি, সব নাটকের মধ্যে ঢুকে পড়ে। একটা কেউ কবিতা লিখলো, তাকে নাটক না লিখলেও চলবে, তার মধ্যে নাটক না আনলেও চলবে। কেউ একটা গান লিখলো, তার মধ্যে নাটক না আনলেও চলবে। কিন্তু নাটকে ওই কবিতা ঢুকে পড়ে, গান ঢুকে পড়ে, আঁকাও ঢুকে পড়ে। কারণ ধরো ওই কস্টিউম গুলো তৈরি করতে হচ্ছে, সাজ পোশাক গুলো তৈরি করতে হচ্ছে, চোখটা বড় করে এঁকে দিতে হচ্ছে। একটা চোখ ছোট খুদে খুদে, তার চোখটাকে বড় বড় দেখাতে হবে। দেখা গেল তাকে এমন কাজল টাজল দিয়ে পাশ দিয়ে এমন বাড়িয়ে দেওয়া হলো, চোখটা বেশ বড় বড় মনে হচ্ছে, স্টেজে মনে হবে বড়। এই যে নাটক ব্যাপারটা, সেটা কিন্তু একেবারে এই সময় নয়, অনেক দিন, অনেক 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 দিন থেকে চলে আসছে। ব্যাপারটা কি আজ বলছি কাল থেকেই নাটক হবে, ব্যাপারটা এরকম নয়। তোমরা যারা ইতিহাস পড়েছো, ওই যে বলছিলাম, এই যে ইতিহাসটা খুব একটা সহজ নয়। সেখানে গ্রিক নাটকের কথা আছে। 450-500 খ্রিস্টপূর্বাব্দে সেই গ্রিক নাটক। তার মানে খ্রিস্টপূর্বাব্দ মানে বুঝতে পারছো? তোমরা ভালো ছেলে মেয়ে, অনেক জানো। এখানে যদি আমরা একটা সংখ্যা রেখা দিয়ে বলি, যিশু জন্মালেন, এখান থেকে যত যাব খ্রিস্টাব্দ, আর এদিকে যত যাব খ্রিস্টাব্দ। কোন খ্রিস্টাব্দে আমরা রয়েছি? কত খ্রিস্টাব্দ? 25।
তাহলে আরো যদি 500 বছর পেরিয়ে যায়, তার মানে প্রায় 3000 বছর আগে। আরো 500 বছর পিছনে চলে গেলাম, খ্রিস্টের জন্মের পূর্বে এথেন্সে, মানে গ্রিসের এথেন্সে ডায়োনিসাস বলে একজন দেবতা, সেই দেবতার পুজো উপলক্ষে নাটকটাও হতো, ইতিহাসে পাওয়া যাচ্ছে 3000 বছর আগে, পাশ্চাত্যের কথা বলছি। এবং সে ভয়ঙ্কর ভয়ঙ্কর নাটক সব এখনো যারা অভিনয় করছে। ভাবো 3000 বছর আগে মানুষ কি ভাবনায় না ভেবেছিল। বিখ্যাত বিখ্যাত নাট্যকার সেটাও বলিনি, এটা একটা পরিভাষা। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমরা কতগুলো পরিভাষা ব্যবহার করি, যেমন নাটক, নাট্য, নাট্যকার, যে কোনো বিষয়। একটা অঙ্কে যদি তুমি ঢোকো, তখন কোনটা অ্যালজেব্রা, কোনটা কি, ট্রিগোনোমেট্রি, একটা পরিভাষা আছে। তিনজন বিখ্যাত নাট্যকারের নাম পাওয়া যাচ্ছে, একজন স্কাইলাস, একজন হচ্ছে সোফোক্লিস, আর একজন হচ্ছে ইউরিপিডিস। নাম তোমরা শুনেছো, পড়তেই হবে এই ক্লাসের যে গ্রিক নাটকের ইতিহাস। এই নাটক হতো, মানে নাগরিকরা দেখতে বাধ্য হতো নাটক, কারণ এটা দেখতেই হবে, দেখতেই হবে। ভাবো এমন একটা ওই রকম থিয়েটার ছিল, পাহাড়ের ঢাল কেটে কেটে তৈরি করা হয়েছে, যেখানে 17,000 মানুষ একসঙ্গে বসে নাটক দেখতে পারে। ভাবো, এগুলো ভাবলেই কেমন লাগে। 3000 বছর আগে স্কাইলাসের বিখ্যাত নাটক প্রমিথিউস। এই তোমাদের সঙ্গে কথা বলছি, পরশুদিনই আমি রবীন্দ্র ভবনে প্রমিথিউস দেখলাম। শান্তিপুরের একটা নাটকের দল সেই অভিনয়টা করল। যারা নাটক দেখছিল তারা চমকে গেছে ওখানে দাঁড়িয়ে। 3000 বছর আগের নাটক, শান্তিপুরের একটা নাট্য দল, তাদের যিনি ডাইরেক্টর, নির্দেশক, তার নাম কৌশিক চট্টোপাধ্যায়, বিখ্যাত মানুষ, শুধু নদিয়া জেলার নয়, এই নাট্য জগতের একটা বিখ্যাত নাম। তার পরিচালনায় এখানে একটা নাটক হলো রবীন্দ্র ভবনে, প্রমিথিউস, স্কাইলাসের নাটক, 3000 বছর আগে। ভাবো, ভাবলেই কেমন চমকে। প্রত্নতাত্ত্বিক গবেষণা বোঝো, এই মাটি খুঁড়ে টুড়ে কি আগে ছিল না ছিল। আমরা দেখছি প্রত্নতাত্ত্বিক গবেষণায় নতুন নতুন এরকম থিয়েটার আবিষ্কার হচ্ছে, মানে থিয়েটার মঞ্চ আবিষ্কার হচ্ছে। দেখা যাচ্ছে সুসজ্জিত থিয়েটার মঞ্চ, অনেক অনেক লোক বসতো। তার মানে নাটক কিরকম জনপ্রিয় ছিল গ্রিস দেশে 3000 বছর আগে। সফোক্লিসের আন্তিগনে, অডিপাউস আজও অভিনয় হয় এবং হলে জায়গা দেওয়া যায় না। অবশ্যই বাংলা ভাষায় অভিনয়টা হয়। আমার এখানে সেটা কি করে সেই গ্রিক ভাষায় অনুবাদ, এই গ্রিক ভাষায় অভিনয়, বাংলা ভাষা। তারপর ইংল্যান্ডে শেক্সপিয়ারের নাম শুনেছ, নাটক। এবং তিনি যে নাটকগুলো লিখলেন, এই গ্রিক নাটকগুলোকেও ট্র্যাজেডি বলা হতো। খুব সংক্ষেপে বলে দিই, যত বড় হবে আরো জানবে। ট্র্যাজেডি গ্রিক একটা শব্দ, যেখানে করুণ কাহিনী থাকে। দু ধরনের নাটক হয়, একটা হচ্ছে
যার মধ্যে করুণ কাহিনী আর একটা হাস্যরসাত্মক, যাকে কমেডি বলে। তাহলে ট্র্যাজেডি আর কমেডি, খুব সংক্ষেপে বললাম, যদিও এত সংক্ষেপে সব বলার কথা নয়। তাহলে গ্রিক দেশের 3000 বছর আগে তিনজন বিখ্যাত ট্র্যাজেডিকারের নাম বললাম, যারা ওই নাটক লিখেছেন, ট্র্যাজেডি নাটক: ইস্কাইলাস, সোফোক্লিস, ইউরিপিডিস। আবার ইংল্যান্ডে আমরা দেখলাম শেক্সপিয়ার, তার তো বিখ্যাত বিখ্যাত নাটক এখনো মঞ্চ একদম হই হই করে লোক হয়। জুলিয়াস সিজার, ওথেলো, কিং লিয়ার, বিখ্যাত সব ট্র্যাজেডি নাম শুনেছি। মনে রেখো, ভারতবর্ষ কিন্তু পিছিয়ে ছিল না। আমি খুব সংক্ষেপে প্রাচীন ইতিহাসটা একটু বলছি, খুব সংক্ষেপে। কথা বলো না, কথা বলবো না, কারণ বিষয়গুলো তো ধ্যান দিয়ে শোনা, এবং বলতে গেলেও ধ্যান দিয়েই বলতে হয়, কথা বলবো। ভারতবর্ষ কিন্তু পিছিয়ে ছিল না। ওই 450-500 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক একটা নাট্যশাস্ত্র লিখেছিলেন ভরত বলে একজন ব্যক্তি, ভরতের নাট্যশাস্ত্র। তাহলে সেও পায় ওই 3000 বছর আগে। এবার সেই ভরতের নাট্যশাস্ত্রে 6000 শ্লোক আছে, শ্লোক। এবং সেই শ্লোকগুলোর মধ্যে নাটক কেমন হবে, নাটক কি, কিভাবে নাটকের অভিনয় হবে, এসব সমস্ত বিষয় লেখা আছে। সংস্কৃতে লেখা তো, আমরা সরাসরি পড়তে পারি না, কারণ আমরা সকলে সেইভাবে সংস্কৃত তো জানি না, কিন্তু এই ভারতবর্ষেই লেখা হয়েছিল। তাহলে নাটক ছিল। নাটক না থাকলে নাট্যশাস্ত্র লেখা হবে কেন? মানে নাটক নিয়ে বিভিন্ন আলোচনা, নাটক কি, নাটক কেমন, কিভাবে নাটক করতে হয়, অভিনয়টা কি হবে, এসব লেখা হবে। তাহলে সেও কিন্তু 3000 বছর আগে ভরত নাট্যশাস্ত্র লিখছিল। আর তারপর তো ওই আমাদের যে সংস্কৃত নাটক, বিখ্যাত বিখ্যাত মানুষ সব, প্রচুর নাটক, ভাস, শূদ্রক, এদের নাম শুনবে তোমরা, বইয়ে পড়েছ। শূদ্রকের যেমন মৃচ্ছকটিক আজও অভিনয় হয়, নিশ্চয়ই সংস্কৃত ভাষায় হয় না, বাংলায় অনুবাদ করে দিয়ে হয়। একটা কলকাতার একটা খুব বড় দল ভাসের বিখ্যাত নাটক উরুভঙ্গ অভিনয় করে আজও। কালিদাসের নাম তো শুনেছি, স্যার বললেন যে কোন একটা ক্লাসে কালিদাসের জীবন না কি পড়ানো হয়। তাহলে ভারতবর্ষ কিন্তু এর থেকে পিছিয়ে ছিল না। এবার কি হলো, বাংলা নাটক। আমরা তো পরাধীন হয়ে গেলাম, তার আগে সংস্কৃত নাটক। আমরা নদিয়ার মানুষ, চৈতন্যের নাম নিশ্চয়ই জানো। চৈতন্যও নিজে অভিনয় করতেন, অনেক অভিনয় করেছেন, এরকম জানা যায়। চৈতন্যকে নিয়েও অনেক নাটক লেখা হয়েছে। তারপরে তো আমরা পরাধীন হলাম, পরাধীন হলাম, সাহেবরা আসতে লাগলো। তো সাহেবরা আসলো, এসে সবসময় আমাদের শাসন করবে এটাই তো হয় না। তাহলে তারা কি হলো, তাদের গান নিয়ে এলো, অর্থাৎ তাদের কালচারটা নিয়ে এলো, সংস্কৃতিটা নিয়ে এলো, নাটকটাও নিয়ে এলো। কারণ পাশ্চাত্যে তো
শেক্সপিয়ার অনেক জনপ্রিয় তখন। তখন তারা চাইছে কলকাতায় কোথায় একটা থিয়েটার হল তৈরি করা যায়, মানে রঙ্গমঞ্চ, স্টেজ বানানো যায়। তলে তলে কিন্তু আমাদের ভেতরে ছিল, যেটা যাত্রার মধ্যে ছিল, লোকনাট্যের ভেতরে ছিল, গ্রামে গঞ্জে হতো, অভিনয় হতো। কোন জমিদারের চণ্ডী মণ্ডপ, সেই চণ্ডী মণ্ডপে যাত্রা হতো, কি লোকনাট্য হতো। আমাদের যে প্রাচীন বাংলা, সবচেয়ে প্রাচীন যে বাংলা এখনো পর্যন্ত যা জানা যায়, তার নাম কে বলতে পারে? সবচেয়ে প্রাচীন যে বাংলাটা, আমাদের বাংলা ভাষার বয়সটা কত হলো কেউ বলতে পারে? হিসেব মতো 1000 বছরের। দশম থেকে দ্বাদশ শতাব্দীতে বাংলা ভাষাটা এসেছে। চর্যাপদ, এই চর্যাপদেও কিন্তু নাটকের কথা আছে। আমাদের রামায়ণ মহাভারতের ভেতরেও কিন্তু নট, নাটক, এই শব্দগুলো আছে। নট হচ্ছে অভিনেতা, আর নটি বললে অভিনেত্রী। নট, নটি। তাহলে রামায়ণ মহাভারতেও আছে, চর্যাপদেও কিন্তু নাটকের কথা আছে। এবার আমাদের দেশে বাংলা নাটক, ওই যে চর্যাপদের বললো, চর্যাপদ তো প্রাচীন বাংলা, সেখানে বুদ্ধের জীবন নিয়ে নাটক হতো। কারণ তখন তো আমাদের এই বাংলা তো বৌদ্ধ ধর্মের একটা বড় জায়গা। লক্ষণ সেন, সেন বংশ, এখানে যে একটা বৌদ্ধ সংস্কৃতি ছিল সেটা আমরা বুঝতে পারি। কারণ আমাদের প্রাচীন বাংলা ভাষাটাই হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ। চর্যাপদ বৌদ্ধ সাধকরাই লিখেছেন, বৌদ্ধ সিদ্ধাচার্যরাই লিখেছেন। সেখানে বুদ্ধ নাটকের কথা বলা আছে, বুদ্ধের জীবন নিয়েই নাটক লেখা আছে। তারপরে ওই যাত্রা, লোকনাট্যের মধ্যে থেকে গেল নাটক। সাহেবরা তারপর আসতে লাগলো, এসে এক একটা থিয়েটার হল বানাতে লাগলো। আমাদের যারা শিক্ষিত বাঙালি পরিবার ছিল তখন, যথেষ্ট এগিয়ে থাকা বাঙালি পরিবার, তার মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথের পরিবার, ঠাকুর পরিবার। দ্বারকানাথ ঠাকুর নিজেও একটা কলকাতায় থিয়েটার হল তার মালিক ছিলেন। তাহলে কলকাতায় এরকম একটার পর একটা রঙ্গমঞ্চ বা থিয়েটার হল তৈরি হলো, যেখানে একটার পর একটা নাটকের অভিনয় হতে লাগলো। আর রবীন্দ্রনাথের বাড়িতে তো অনেক মানুষ এবং অনেকেই কৃতি, কেউ গান জানেন, কেউ নাচ জানেন, কেউ আঁকতে জানেন। সুতরাং ওরা কি করলেন, ওদের বাড়ির মধ্যেই মঞ্চ বেঁধে নাটক করতে লাগলেন। লিখতে জানেন, রবীন্দ্রনাথ তো আছেনই। তাহলে এইভাবে নাটক। তারপর আমরা কৃষ্ণনগরে পেলাম দ্বিজেন্দ্রলাল রায়কে, যিনি নাটক লিখলেন। তার আগেও তোমরা জানো মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র তো এমন একটা নাটক লিখলেন যে ওই যে স্যার বলছিলেন যে প্রতিবাদের একটা ঝড় উঠলো। নীল দর্পণ নাম শুনেছো তোমরা? অর্থাৎ নীল আন্দোলনে জোর করে যে কৃষকদের জমি কেড়ে নিয়ে, চাষযোগ্য জমি কেড়ে নিয়ে জোর করে যে নীল চাষ করছিল ইংরেজ শাসক, সেখানে যে কৃষকরা সমবেত হয়ে যে আন্দোলন করেছিল, যাকে আমরা নীল আন্দোলন বলি,
সেই আন্দোলনটা তুলে আনলেন নাটকে, নীলদর্পণ নাটকে। দীনবন্ধু মিত্র আরো আরো নাটক লিখলেন। মধুসূদন তো একটা নাটকের অনুবাদ করতে গিয়ে মনে হলো আমাদের বাংলায় ভালো নাটক নেই, অতএব আমাকে নিজেই নাটক লিখতে হবে। লিখলেন শর্মিষ্ঠা নাটক, পদ্মাবতী নাটক, কৃষ্ণকুমারী নাটক, মধুসূদন নাটক লিখে চলে গেলেন। 200 বছর পেরিয়ে এলাম মধুসূদন, এখনো এক একটা নাটকের অভিনয় হয় মধুসূদনের নাটকে। তাহলে নাটকে আমরা পেলাম মধুসূদনকে, দীনবন্ধু মিত্রকে, আর একজন এসেছিলেন তার নাম গিরিশ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ। প্রচুর নাটক লিখলেন, প্রচুর নাটক। আর রবীন্দ্রনাথ তো আছেন। এবার যে কথাটা বলি যে নাটক আমাদের কি শেখায়, নাটক আমাদের কি শেখায়? নাটক এই বেঁধে বেঁধে থাকতে শেখায়। একটা কবিতা পড়েছো শঙ্কর ঘোষের, বেঁধে বেঁধে থাকতে শেখায়। কারণ নাটক ব্যাপারটা তো একা একা হয় না, একা একা হয় না। কেউ আলো দেবে, কেউ পর্দা টানবে, কেউ মেকআপ দেবে, 3-4 জন অভিনয় করবে, কি 5 জন 6 জন 7 জন হতে পারে একা অভিনয় করলে। অনেককে নিয়েই নাটক। এই জন্য নাটককে বলা হচ্ছে যৌথ শিল্প বা কম্পোজিটার। তাহলে নাটক বেঁধে বেঁধে থাকা শেখায়। নাটক কি শেখায়? আর নাটক কি শেখায়? স্বাবলম্বী করে। তোমরা একটা শব্দ খুব ব্যবহার করো, স্মার্ট। ব্যাপারটা কিন্তু এমনিতে হয় না, দুম করে একদিনে কেউ স্মার্ট হয়ে যায় না। আমরা দেখেছি একটি ছেলে প্রথম নাটক করলো, প্রথম অভিনয় করলো। ওই যে দেখো নাটক করলো বলে যাচ্ছি, কিন্তু নাটকটা কিন্তু টেক্সট, তাহলে নাট্য, কিন্তু আমরা বলি এগুলো। তাহলে নাটক করলো, তারপরেই দেখা গেল সে অত্যন্ত এই তোমাদের ভাষায় স্মার্ট হয়ে গেছে, কথা বলছে, খুব সামনে এসে সুন্দর গুছিয়ে কথা বলছে। নাটক তলে তলে এই শিক্ষাটা দেয়, বেঁধে বেঁধে থাকতে শেখায়। কারণ নাটক কম্পোজিট আর্ট, একা একা হয় না। নাটক স্বাবলম্বী করে তোলে। নাটক তোমার উচ্চারণটাকে অনেক স্পষ্ট করে। নাটক অবশ্যই মানুষকে ভালোবাসতে শেখায়। আমি অনেককে জানি যারা নাটকের দলের সঙ্গে যুক্ত, খুবই অভাব তাদের, কিন্তু নাটকটা ছাড়ে না। সকলের সঙ্গে মেশার ক্ষমতাটা বাড়ায়। এ সময়ের সেরা একজন অভিনেতার কথা বলি, তোমরা অনেক হয়তো নামও জানো, দেবশঙ্কর হালদার। এ সময়ের সেরা অভিনেতা। তিনি একদিন তেহট্টে নাটক করতে যাচ্ছেন। আমি খবর পেলাম তেহট্টে যাবেন নাটক করতে। কৃষ্ণনগরের উপর দিয়ে বাসটা যাবে, 10টা নাগাদ বাসটা যাবে, বিকালবেলা নাটক, তারপর রাতে ফিরে যাবে। নাটকের দলের যে ডাইরেক্টর রাজা ভট্টাচার্য, ওর সঙ্গে আমার পরিচয় রয়েছে, দেবশঙ্করের সঙ্গেও আছে। ফোনে কথা হলো, আমি বললাম আমি উঠে পড়বো বাসে। আমি উঠে পড়লাম, পোস্ট অফিসের মোড় থেকে, চেনো নিশ্চয়ই, আমি গিয়ে দাঁড়ালাম। 10টা সাড়ে 10টা নাগাদ কলকাতা থেকে বাসটা এলো, বাসে উঠে পড়লাম। বাসে নাটকের দলের সব ছেলেমেয়েরা ছিল। তেহট্টে নাটক। প্রথমে একটা লজে ওরা আমাদের তুললো, একদম ডেকোরেটরের চট পাতা রয়েছে,
দেবশঙ্করও তার উপর শুয়ে আছে, আমিও শুয়ে আছি, আরো আরো যারা যে আলো দেবে, যে ড্রাইভার সেও শুয়ে আছে। এই সকলের সঙ্গে মিলেমিশে থাকার ক্ষমতা, এটা নাটক শেখা। তারপরে দেবশঙ্কর যখন অভিনয় করলো তখন সে স্টার, অভিনয় করে আবার ফিরছে সাধারণ মানুষ। এই যে সকলের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা, এটা নাটক কিন্তু শেখায়। অর্থাৎ একটা সামাজিক বিকাশ হয় নাটকের মধ্যে দিয়ে, এটা খুব দরকার। শিক্ষার অনেকগুলো দিক আছে, তো বৌদ্ধিক বিকাশ বলে, মানসিক বিকাশ বলে, পারিবারিক বিকাশ বলে, তার সঙ্গে সামাজিক বিকাশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সকলের সঙ্গে মেলামেশার ক্ষমতাটা কিন্তু নাটক বাড়িয়ে দেয়, স্বাবলম্বী করে, আত্মনির্ভরশীল করে। নাটক মানুষকে আত্মনির্ভরশীল করে। আর সবচেয়ে বড় কথা, পাশে দাঁড়ানোর একটা শক্তি, মানুষের পাশে দাঁড়ানো। আমি দেখলাম যখন ওই করোনার সময় যখন এইরকম একটা অবস্থা চলছিল, নাটকের দলের মানুষগুলো কিন্তু ঝাঁপিয়ে পড়ছে খুঁজে খুঁজে, তেমন কোন মানুষটা অভাবে আছে, কোন মানুষটা ঠিক নেই, ভালো নেই, তার পাশে গিয়ে দাঁড়ানো নাটকের দলের মানুষ। কারণ ওরা তো একটা দল নিয়ে চলে, অনেককে নিয়ে চলে, ওখানে একটা ভাব বিনিময় হয় প্রতিদিন। তাহলে নাটক আমাদের এই শিক্ষাটা দিতে পারে। আর শুরুতেই বলেছি যে নাটকটা বাঁচে কোথায়, কিভাবে? অভিনয়ের মধ্যে। কবিতা লিখলাম, রেখে দিলাম, ছাপলাম, বই বেরোলো, ঠিক আছে। গল্প লিখলাম, ছাপা হলো, কেউ পড়লো কেউ পড়লো না, ঠিক আছে। কিন্তু নাটক কিন্তু সামনে নিয়ে আসতেই হবে, এবং অভিনয়ের মধ্যে দিয়েই সেটা বেঁচে ওঠে। আর এই অভিনয় কিন্তু একটা শিক্ষা, ওটা কিন্তু দুম করে আমি করবো মনে করলে হয় না। যে জন্য তোমাদের ত্রিশির, মানে কি বলবো, দাদাই বলি, ত্রিশিরদা এসছেন ওই জন্য, মানে রূপকথা ওই জন্যই এসছে, তোমাদের কিছু কিছু দেখাবেন যে কি করে কি করতে হবে। এটা আমাদের প্রথমেই নাটক শেখার ক্ষেত্রে মনে রাখা দরকার যে আমরা যেটা মঞ্চে করব সেটা পুরোটাই ভান করব, অর্থাৎ পুরোটাই মিথ্যে। নাটকটা মিথ্যে না, আমরা যেটা করব সেটা মিথ্যে। আমার ওখানে কান্না আছে, আমি যদি কেঁদে ভাসিয়ে দিই, ওটা আমাকে ঠিক রেখেই কাঁদতে হবে, তা নাহলে আমি পরের ডায়লগটা বলতে পারবো না। অর্থাৎ তুমি বোকার অভিনয় করতে পারো, কিন্তু নিজে বোকা হলে চলবে না। সেই জন্য নাটকের মানুষকে প্রচুর পড়াশোনা করতে হয়, তারা প্রচুর পড়াশোনা করে, চারপাশের খোঁজ রাখে। আর নাটক তো সরাসরি জগতের সঙ্গে যুক্ত, মানুষের সঙ্গে যুক্ত, মানুষের কথা বলে সরাসরি। নাটক তো প্রতিবাদের ভাষা। তাহলে তুমি যেটা করছো খুব সচেতন ভাবে ওটা ভান করছো, অন্যকে উস্কে দিচ্ছ, কিন্তু নিজে কিন্তু ঠিক থাকছো। একটা কথা আছে, নাটকের মা বড় করে কাঁদে। ব্যাপারটা কি রকম? মিথ্যে বলে। ধরো কেউ মায়ের অভিনয় করছে, এতখানি ডায়লগ আছে, সংলাপ আছে, সেটা তো তোমাকে স্টেজে বলতে হবে। এবার তোমাকে ওই কাঁদতে হচ্ছে আর বলতে হচ্ছে, কাঁদতে হচ্ছে বলতে হচ্ছে। এটা বাস্তব আর
অভিনয় এক জিনিস নয়। এমনকি তোমাকে কেঁদে যেতে হচ্ছে, হয়তো শেষ টেনে যেতে হবে কান্নাটা যতক্ষণ না ড্রপ সিনটা কমপ্লিট হয়ে পড়ে যাবে। সবটা একটা অঙ্ক, তাহলে শিখতে হবে নাটকটা। এমনকি ধরো কাউকে একটা গুলি করলো, নাটকের মধ্যে আছে, একটা গুলি করলেই তো মানুষ পড়ে যাবে, মরে যাবে, এটা বাস্তব। কিন্তু নাটকে সেই লোকটার এতটা ডায়লগ আছে, অত তাকে মা তুমি যে কথা বলেছিলে না সত্যি করতে হবে, মানে পুরোটা কমপ্লিট করে তবে মরতে হবে, তাই তো? তাহলে বাস্তবের সঙ্গে একরকম হবে। এবং শুধু তাই না, এর সঙ্গে সঙ্গে বাইরে একটা ভায়োলিন বাজবে, সেই ভায়োলিনটাকেও তোমাকে নিতে হবে, একদম পুরো একটা অঙ্ক। এমনকি তুমি যে জায়গায় মরবে, কারণ নাটকে একটা কোন চরিত্র মারা যাবে, তা যেখানে গিয়ে মরবে সেখানেও তো আগে থেকে আলোটা রেডি করা আছে, ধরো আলোটা বাঁধা আছে, ঠিক ওখানেই একটা ভায়োলেট, আজকাল আলো অনেক এগিয়েছে, অনেক উন্নত হয়েছে, আগে তো দুটো সার্চ লাইট আর তার সামনে সেলোফেন পেপার, লাল নয় নীল। গ্রামের সাধারণ মানুষও একটা নাটক করতে গিয়ে যখন কেউ এরকম মরতো, লালটা দিতে ভুলে গিয়েছে, ও অডিয়েন্স থেকে চিৎকার আসতো যে নাল মার, নাল মার, লাল দে। লোকে জানে যে লালটা দিলে আরো বিভৎস লাগে, আরো মৃত্যুটাকে আরো অন্যরকম। তাহলে এখন তো ওখানে একটা ভায়োলেট লাইট দেওয়া আছে, সেই ভায়োলেট লাইটটা হয়তো তোমার এখান দিয়ে পড়বে, তুমি পড়ে মানে মরে গেছো, তাহলে তুমি যদি এই জায়গায় পড়ে যাও মুশকিল আছে, তাহলে আলোটাই ফেলে দেবে। তাহলে পুরোটা একটা অঙ্ক, তোমাকে এটা শিখতে হবে। রবীন্দ্রনাথ, মানে আমরা যে কথা বলি রবীন্দ্রনাথ দিয়ে তো শুরু করি, এই নাটক শেখানোর ব্যাপারটা রবীন্দ্রনাথই শুরু করবে, মানে আমাদের বাংলায়। কারণ বলেছি যে ঠাকুর পরিবারে পুরো পরিবারটাই একটা অন্য ব্যাপার, কেউ গান জানে, কেউ নাচ জানে, কেউ লিখতে জানে, কেউ অভিনয় করতে জানে, ওই ওকে ডেকে ডেকে নিয়ে নাটক। রবীন্দ্রনাথ ওই ডাকঘর নাটক হচ্ছে, একটি শিশু সে অভিনয় করতে গিয়ে একটা জায়গায় বারবার আটকে যাচ্ছে, রিহার্সেলে। ওই জন্য রিহার্সেল দরকার, অনুশীলন দরকার, চর্চা দরকার, এটাই নাটকের শিক্ষা। রিহার্সেলে বারবার আটকে যাচ্ছে, কারণ কি আছে, তাকে বলতে হবে ওই যে তোমার নাতনির সঙ্গে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলে, বিয়ে বলতে গিয়ে আটকে যাচ্ছে, লজ্জায় হোক, যে কোনো কারণে হোক, দইয়ালার নাতনির সঙ্গে বিয়ে করতে অমলকে। ডাকঘর নাটকের বিখ্যাত চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, আটকে যাচ্ছে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর বকতেন না। পরবর্তীকালে অনেক নির্দেশক তারা বকাঝকা করেন, এরকম আমরা পড়েছি চলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর বকতেন না। তাহলে তাকে নিয়ে, শিশু তো, তাকে নিয়ে তার পিঠে কাঁধে হাত দিয়ে রবীন্দ্রনাথ হাঁটছেন, পায়চারি করছেন, আর বলছেন দেখ তুই কি অমল, তুই তো অমলের ভান করছিস, তুই তো অমল নোস, এমন নয় যে দইয়ালার নাতনির সঙ্গে তোকে বিয়ে করবে। তাহলে এটা বুঝতে হবে যে তুমি ওটা ভান করছো, ওটা অভিনয় করছো। বোকার অভিনয় করা যায়, কিন্তু নিজে বোকা হলে চলবে না। পাগলের অভিনয় করা যায়, কিন্তু নিজে পাগল হয়ে গেলে চলবে না। কারণ তোমাকে খুব সাবধানে সংলাপগুলো বলতে হবে। রবীন্দ্রনাথ খুব জোর দিতেন মুখস্থের ওপর। আগে
প্রম্পটার ব্যবহার করা হতো। কি বিপদে পড়েছিলাম এই 11 ক্লাসে পড়াতে গিয়ে। একটা নাটক আছে 11 ক্লাসের, এবার এখন কি হবে জানি না, সিলেবাস পাল্টে গিয়েছে, তবে দুটো নাটক, সৌম্য মিত্র এবং বোধহয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রম্পটার শব্দটা ছিল, কারণ প্রশ্নে বারবার আসে সব থেকে প্রমোটার, কোথায় প্রমোটার আর কোথায় প্রম্পটার। আগে প্রম্পটারের ব্যবহার ছিল, ওই পাশ থেকে কেউ ধরিয়ে দিত, পাশ থেকে কেউ নাটকটা ধরিয়ে দিত, যারা অভিনয় করত তারা যদি ভুলে টুলে যায়। এখন কিন্তু সব একদমই ভুলে গেছে। তুমি যদি রবীন্দ্রভবনের নাটক দেখতে যাও তাহলে দেখবে ওই উইংসের আশেপাশে কেউ নেই, ফাঁকা, যত ফাঁকা করে দেওয়া যায় তত ভালো, কেউ চলাফেরা নেই। তাহলে মুখস্থ, রবীন্দ্রনাথ অনেক আগে শুরু করেছে মুখস্থ, বারবার ভেতর থেকে বলা, মুখস্থ বলতে হবে। রবীন্দ্রনাথ এমনও করেছেন 1টা 1.5টা বেজে যাচ্ছে রাত্রিবেলা, তবুও বাড়ি বাড়ি গিয়ে যারা অভিনয় করবে ভালো উচ্চারণ নয়, উচ্চারণটা ধরে ধরে শেখাচ্ছে। একবার হলো কি, জয় সিংহ আর বিসর্জন নাটক। জয় সিংহ ওই মরে গিয়েছে, সে ছুরি খেয়ে মরবে, রঘুপতি আছে, এগুলো চরিত্র বিসর্জন নাটকে, রবীন্দ্রনাথেরই লেখা। মরে গিয়ে পা দুটো খুব ওই নাড়াচ্ছে, ছুরি খেয়ে, নিজেই ছুরি খেয়ে মরেছে, এরকম একটা ঘটনা আছে। অভিনয় শেষে রবীন্দ্রনাথ বললেন যে তুমি ওরকম পা করছিলে কেন? বললো না, এটা হবে না, যে ছুরি খেয়ে খাওয়ার পরে পা দুটো তো কখনো জ্যান্ত আছে, শুধু তোমার এত বাস্তব কিছু করার দরকার, অত বাস্তব করার দরকার। রবীন্দ্রনাথ নিজেই বাল্মীকি প্রতিভায় অভিনয় করেছেন, বাল্মীকি সেজেছেন। জয়সিংহ নাটকে কখনো রঘুপতি সেজেছেন, কখনো জয়সিংহ সেজেছেন। তো এই জয়সিংহ মরে গেলে রঘুপতি তার উপর পড়ে কাঁদবে। এখন রবীন্দ্রনাথ জয়সিংহ মরেছেন আর রঘুপতি তার উপর আছড়ে পড়ে কাঁদছে। অভিনয় শেষ, রবীন্দ্রনাথ বলছে তুমি এমন করে আমার উপর পড়েছো না, যে সত্যি সত্যি বোধহয় আমার প্রাণ কিন্তু বেরিয়ে যাচ্ছিল, মানে আসলে তো মরে। এবং শুধু তাই নয়, কি মজার বিষয়, আমরা দর্শক হিসেবে যারা ওখানে যাচ্ছি তারা সবাই কিন্তু জানি যে যেটা হচ্ছে সেটা মিথ্যে। ও কেউ জয়সিংহ নয়, কেউ রঘুপতি নয়, কেউ অমল নয়, কেউ দইয়ালা নয়, আমরা জানি। কিন্তু নাটকের এমন একটা ক্ষমতা যে নাটক আমাদের দেখতে 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 আমরা কিন্তু ওই বিশ্বাসের জায়গায় পৌঁছে যাই যে ওটা জয়সিংহ, ওটা রঘুপতি। নাহলে আমরা হাওয়া হাওয়া করে কাঁদি কেন, হেসে উঠি কেন, রেগে যাই কেন? নাটকের এইরকম একটা ভয়ঙ্কর ক্ষমতা আছে। আমি তোমাদের খুব সংক্ষেপে নাটকের কিছু কিছু যে পরিভাষা, যেগুলো আমাদের একটু একটু সমস্যা হয়, এগুলো নিয়ে একটু বললাম। ইতিহাসটা নিয়ে সংক্ষেপে একটু বললাম, অনেক জানার আছে। আর যত দিন যাচ্ছে যত পড়ছি মনে হচ্ছে কিচ্ছু জানি না। এটা সকলকে বলছি, কিচ্ছু জানি না, এটাই মনে হচ্ছে। ছোটদের একটা যে কোনো বই নিয়ে পড়তেও ভালো লাগছে, মনে হচ্ছে কত কথা, কত কি যা জানি না। সত্যিই তো জানি,
কিচ্ছু জানি না। কিছুই জানি না। ফাইভ সেকশনের মনিকা এবং 5B সেকশনের মনিকা আমার সাথে দেখা করা। আমি দুটো রেখা 5 টানলাম, সেকশনের দুটো রেখা কি মনে হচ্ছে সমান? এবং না, আমি 5B স্কেল দিয়ে পাই, মনিকা আমার সাথে দেখা করা। দুটো সমান রেখা। আমি শুধু একটু একটু পাল্টে দিই। আর মনে হচ্ছে রেখা দুটো সমান, কিন্তু রেখা দুটো কি সত্যি ছোট বড় হয়ে গেল? এই যে রেখাটা আর এই রেখা দুটো তোমরাই বললে সমান, কিন্তু আমি শুধু ওদের পাশে একটু অন্য কি যোগ করে দিলাম, মনে হচ্ছে এটা ছোট এটা বড়। কত জানার আছে, তাই না? আদৌ কি রেখা দুটো ছোট বড় হয়েছে? হয়নি। তাহলে তার আশেপাশে একটু অন্য কিছু হওয়ার জন্যই রেখা দুটোর অবস্থান পাল্টে যাচ্ছে, তাই না? আমরা তাকালেই দেখছি ফুলটা ফুটে আছে, তাকালেই কি দেখছো? ফুলটা ফুটে আছে। ফুলটার ভেতরে ভেতরে যে ঝরার প্রক্রিয়াটা চলছে সেটা কি দেখতে পাচ্ছি? ভেতরে ভেতরে ঝরার তো একটা প্রক্রিয়া চলছে, চলছে চলছে তো বটে, নাহলে বিকালে ঝরে কেন? তাহলে সবটাই দেখতে পাচ্ছি, তাহলে কত দেখার আছে বলতো? প্রচুর দেখার আছে, প্রচুর জানার আছে। নাটককে ভালোবাসো। নাটক আজকের ব্যাপার নয়, বলেছি ইতিহাসে যা পাচ্ছি তাতেই 3000 বছর আগে। আর যত প্রত্নতাত্ত্বিক গবেষণা চলছে, মারাত্মক মারাত্মক ওই থিয়েটার মঞ্চের আবিষ্কার হচ্ছে, সেখানে হাজার হাজার দর্শক সুসজ্জিত ভাবে নাটক দেখত। সেসবও বললাম। তো নাটকের সঙ্গে থাকো, ভালো থাকবে, অন্তত স্বাবলম্বী হতে পারবে, নিজের কথাটা নিজের মতো করে বলতে শিখবে, মানুষকে ভালোবাসতে শিখবে, অনেককে নিয়ে থাকতে পারবে, অনেককে নিয়ে। দেখবে তুমি একা নও।